ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। রাইট? তো আসো। হ্যাঁ, দেখো, এক ব্যক্তির বেতন প্রথম মাসে 30% বাড়লো এবং দ্বিতীয় মাসে 30% কমলো। মোটের উপর বেতন শতকরা কত বাড়লো বা কমলো? এটা এবি দিয়েও করতে পারো বা ডাইরেক্টও করা যায় ভাই। এবি দিয়েও করতে পারো বা ডাইরেক্টও করতে পারো। ডাইরেক্ট কিভাবে? মনে করো আগে যদি বেতন 100 থাকে, পার্সেন্ট আছে 100 ধরে নিলাম। তাহলে প্রথমে বেতন 30% মানে 30 টাকা বাড়বে। তাহলে আগে ছিল 100 টাকা, এখন 30% মানে 30 টাকা বাড়বে। তার মানে এখন বেতন কত হবে? তোমরা বলবে স্যার 130 টাকা। তাহলে আগে ছিল 100, এখন 30%, 30 টাকা বাড়বে। তার মানে এখন কত হবে? 130। তারপর কি হয়? বেতন 30% আবার কমলো। 30% মানে 30 না, কিন্তু 30% মানে কার বলো দেখি? 30% মানে 30 না, কিন্তু 130 এ 30%। তাহলে প্রথমেরটা ডাইরেক্ট হলো 130% 30। এবার আরো 30% কমবে। এবারে 30% মানে কার? 130 এ 30%, 130 এর এর মানে ইন্টু 30%। তাহলে ভাই পার্সেন্ট তুলে 2 শূন্য ক্যান্সেল। তার মানে 3 13 39 টাকা। বুঝছো না? এবার 30% মানে প্রথমেরটা তো 130% 30ই, পরের যে 30% বস মন দিয়ে শুনে, 130 এ 30% মানে 39 টাকা। তাহলে 130 থেকে যদি 39 মাইনাস করো, তার মানে কত হয় ভাই? 91। তার মানে কত হবে ভাই? 91 টাকা। রাইট? তাই না? 130 থেকে যদি 39 মাইনাস করে কত হয় ভাই? 130 থেকে 39 মাইনাস করলে 91 টাকা। তার মানে বেতন শুরুতে ছিল 100 টাকা, এখন হলো 91 টাকা। তার মানে টোটাল কত টাকা কমলো? 9 টাকা কমলো। 100 এর মধ্যে যেহেতু কমে, তাহলে এটাই তো পার্সেন্ট। 100 থেকে 91 হলো 9 টাকা কমে। যেহেতু 100 এর মধ্যে কমছে, তাহলে তোমরা এটাকে পার্সেন্ট বলতে পারো। তার মানে ভাই কত পার্সেন্ট কমে? 9% কমে। তাই না? প্রথমে 30 বারে 130, পরে 30% কমে। তাহলে 130 এ 30% 39 টাকা কমবে। তার মানে কত হয়? 91। তাহলে শুরুতে ছিল কত? 100, এখন কত হলো? 91। তার মানে কত টাকা কমে? 9 টাকা কমে। যেহেতু 100 এর মধ্যে কমে না ভাই, তার মানে এটাই তো পার্সেন্ট ভাই। নেক্সট, এক ব্যক্তি দুটি গরু মোট 11,520 টাকায় কিনলো। প্রথমটা 15% ক্ষতি, দ্বিতীয়টা 19% লাভে বিক্রি করলো। যদি দুইটার বিক্রয় মূল্য সমান হয়, তবে গরু দুটির ক্রয় মূল্য কত? তাহলে এটা দেখো, ভাঙায় ভাঙায় করতে পারো। একটা সিম্পল অ্যাপ্রোচ কি ভাই? দুইটার বিক্রয় মূল্য সমান বলছে না, সমান বললে না উল্টে দিবে। তাহলে ক্রয় মূল্যের রেশিওটা বেড়ে যাবে শর্টকাটে। সমান বললে উল্টে দিতে হয়। কিরকম উল্টে বলতে? প্রথমটার বিক্রয় মূল্য কত? 15% ক্ষতি মানে 100 থেকে 15 মাইনাস করে 85%। রাইট? আর দ্বিতীয়টায় 19% লাভ হয়। তার মানে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত? 100 যোগ 19, তার মানে 119%। তাহলে প্রথমটায় 15% ক্ষতি হয়, 100 থেকে 15 মাইনাস করে 85%। আর দ্বিতীয়টায় 19% লাভ হয়, তাহলে 100 সঙ্গে 19 যোগ করো, 119%। তাহলে সমান বললে উল্টে দাও। প্রথমটার বিক্রয় মূল্য কোথায় বসাবে? দ্বিতীয়টায়। আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য কোথায় বসাবে? সিম্পল, প্রথমটায়। রাইট? তাহলে কি পাবে বলো দেখি? এটা ক্রয় মূল্যের রেশিও পাবে শর্টকাটে। 17 দিয়ে ছোট করো, 7 17 119, 5 17 85। তার এভাবে বুঝতে না অসুবিধা হয়, তাহলে এভাবে একটু ভাঙায় দেখতে পারো। প্রথমটার এর বিক্রয় মূল্য কত? 85%। আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত? 119%। দুইটা সমান বলছে, এইভাবে সমান করে পরে এইভাবে করতে পারো। প্রথম বাই দ্বিতীয়, আলটিমেট একটাই। আর সিম্পল কথা, বিক্রয় মূল্য সমান বলছে, সমান মানে উল্টে দাও। প্রথমটা দ্বিতীয়টাই আর দ্বিতীয়টা প্রথমটাই। ছোট করে 7:5। তাহলে প্রথমটার দাম কত ভাই? 7 ভাগ, দ্বিতীয়টার দাম 5 ভাগ। তাহলে দুইটা দ্রব্যের টোটাল দাম কত ভাগ? বাই 12 ভাগ। আর প্রশ্নে দেখছে দেখা আছে দুইটা দ্রব্যের টোটাল দাম 11,520 টাকা। তাই না? প্রথমটার দাম 7 ভাগ, দ্বিতীয়টার দাম 5 ভাগ। তাহলে টোটাল দাম কত? 7 5 12। তাহলে 12 ভ্যালু কত? 11,520। তার মানে 12 দিয়ে কাটো ভাই। 9 12 108 থাকবে 7 72, 6 12 72, আরেকটা শূন্য 960। তার মানে কত গুণ বলো দেখি ভাই? 960 গুণ। এখানে টোটাল দাম 12 ভাগ, 12 ভ্যালু যদি 11,520 হয়, তাহলে কত হয়? 960 গুণ। তাহলে প্রথমটার দাম কত? প্রথমটার দাম হচ্ছে ভাই 7 ভাগ, 7 এর ভ্যালু কত বস? এটাও 960 গুণ। শূন্য শূন্যই 6 7 42 এ 2 থাকবে 4, 7 9 63, আর 4 কত ভাই? 66। তার মানে কত টাকা? 6,720। তাই না ভাই? তাহলে
টোটাল দাম 6,720 টাকা। প্রথমটার দাম 7 ভাগ, দ্বিতীয়টার দাম 5 ভাগ, টোটাল দাম 12 ভাগ। 12 ভ্যালু যদি 11,520 হয় 960 গুণ, তাহলে প্রথমটার দাম 7 ভাগ, 7 এর ভ্যালু কত? এটাও 960 গুণ, তাই না? আসো দেখো, সরল সুদের হার কত হলে 880 টাকার দেড় বছরের সুদ আসল 913 টাকা হবে? 880 টাকার দেড় বছরের সুদ আসল। তাহলে মন দিয়ে শুনুন, 880 টাকা যদি ব্যাংকে রাখো না ভাই, সেটা বেড়ে 913 টাকা হবে, তাই তো? তাহলে কত টাকা বাড়লো? এটার থেকে এটা মাইনাস করো, 33 টাকা। যেটা বাড়ে না ভাই, সেটাকেই তো আমরা কি বলি বলো দেখি তোমরা? বিস্তার, এটাকেই তো সুদ বলা হয়। 880 রাখলে সেটা বেড়ে 913 হয়, কত টাকা বাড়লো? 33 টাকা ভাই, সেটা সুদ। তাহলে এখানে সুদের হার বলছে, হ্যাঁ? তাহলে সুদের হার বার করার সূত্র কি? 100 ইন্টু আই, আর নিচে পিটি, আর তো বাদিকে গেল, তাহলে নিচে থাকবে ভাই পিটি। তাহলে 100 ইন্টু আই এর জায়গায় সুদ বসাও, সুদ হচ্ছে 33, ওকে 33। আর নিচে পি মানে মূলধন, মূলধন কত ভাই? 880, ওকে। আর টি মানে টাইম। এটা সমস্ত ভাঙা কত হয়? 1/1/2 না? তার মানে কত হয়? 2 ওকে 2 যোগ 1, 3/2। তাহলে টি এর জায়গায় বসার সময় 3/2, নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে চলে, রাইট? 0 0 ক্যান্সেল। 3 দিয়ে 33 ভাগ করো, 3 11 33। 3 দিয়ে 33 ভাগ করো 11, 11 দিয়ে যদি 88 কে ভাগ করো, 8 করো 88। 3 11 33, 11 দিয়ে 88 রে ভাগ করো 8। 2 দিয়ে 8 কে ভাগ করো ভাই, 4 দুগুণে 8। 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 2 দিয়ে 10 কে ভাগ করো, 5 দুগুণে 10। তার মানে উপরে, বুঝে গেল? তুমি তোমার মতো কাটতে পারো, আমি আমার মতো কাটলাম। উপরে 5, নিচে 2, তাহলে 2 দিয়ে 5 কে ভাগ করো, তার মানে 2.5%। 2 দিয়ে 5 কে ভাগ করো, তাহলে 5 এর অর্ধেক কত? ও সমস্ত করছে, হ্যাঁ, 2 পূর্ণ 1/2, রাইট? 2 দিয়ে 5 কে ভাগ করো, 2.5 বা 2 পূর্ণ 1/2%। বুঝে গেল? তাহলে সুদটা বার করে নাও। 880 টাকা রাখলে 980 হয়, 33 টাকা বাড়ে। সুদের আর বার করার সূত্র তোমরা জানো, 100 ইন্টু আই, নিচে পিটি, তাই না? সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপর 5,540 টাকার, সরি 47 টাকা, দুটি সমান কিস্তিতে ধার শোধ করে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হয়, তো তাহলে চক্রবৃদ্ধি সুদের কিস্তির অঙ্ক কিভাবে করে? ফার্স্টে না পার্সেন্টকে টার্গেট করতে হয়, তাই না ভাই? এখানে 7 পূর্ণ 1/2% আছে, তো এটার ভাঙা। এটার ভাঙাইলে কত হয়? মন দিয়ে শুনে দেখো, সমস্ত ভাঙা। 7 দুগুণে 14, 1 15/2। পার্সেন্ট তুলে ভাই নিচে 100। 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 20 100। তার মানে উপরে 3, নিচে 40, তাই না? তাহলে 7.5% ভাঙালে 3/40। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদের কিস্তির অঙ্ক কিভাবে করে। তাহলে 40 ভাগ যদি আসল হয়, তার মানে সুদ আসল কত? 40 যোগ 3, 43। আসল যদি 40 ভাগ হয়, সুদ আসল হবে 40 যোগ 3, 43, তাই না? 15/2, পার্সেন্ট তুলে 100, কাটাকাটি করে 3/40। হ্যাঁ, দুইটা কিস্তি না, দুইবার লিখতে হয়। তাহলে প্রথমেরটা 40 রাখলে 43, আর দ্বিতীয়টা কি লিখবো? তাহলে স্যার প্রথমটা যা আছে তাই, 40 রাখলে 43, আর দ্বিতীয়টা স্কোয়ার হবে। এখানে 40 এর স্কোয়ার কত? 16। আর এখানে ভাই 43 এর স্কোয়ার। 50 অব্দি আস্তে আস্তে স্কোয়ার রেডি করো, আর যদি অসুবিধা না হয় তাহলে এভাবে গুণ করে নিতে হবে। 43 দিয়ে যদি গুণ করো, দেখো 3 43, 129 এর 9 থাকবে কত ভাই? 12। 43 দিয়ে যদি 4 কে গুণ করো, কত হয়? 172, আর 12 যদি ইসে হয়, কত? 1849। তাহলে প্রথমেরটা যা আছে তাই, পরেরটা স্কোয়ার। 3টা কিস্তি হলে পরেরটা কিউব লিখতে হয়। বুঝা গেল? তাহলে পার্সেন্ট ভাঙালাম 3/40, আসল 40 হলে সুদ আসল 43, রাইট? রাইট। এবার দুইটা কিস্তি বলছে, তাহলে দুইবার লিখবো। প্রথমেরটা যা আছে তাই, পরেরটা স্কোয়ার হবে, এদিকে স্কোয়ার, এদিকে স্কোয়ার। আসো, এবার এক কাজ করবে, সবসময় ডান দিকের গুলা না সুদ আসল গুলাকে সমান বানাবে। কেন স্যার সমান বানাবে? অ্যাকচুয়ালি ডান দিকের গুলা দিয়ে কিস্তি বুঝাচ্ছে। এটা 1849, তো এটা 43 দিয়ে গুণ করে, এটাও 1849। তাহলে ডান দিকের গুলো কিস্তি বুঝে, এটা 43 আছে, এটা 43 দিয়ে গুণ করে 1849, এটা 43 গুণ হলে এটাও 43। তাহলে ডান দিকের গুলা সুদ আসল যেটা না, এটা সমান করব। স্যার কেন সমান করব? এটা 1849, এটা 43 দিয়ে গুণ করে, এটাও 1849, এটা 43 গুণ হলে এটাও 43, রাইট? তাহলে ডান দিকের গুলা দিয়ে কিস্তি বুঝায়, আর এইগুলা দিয়ে বুঝায়
কি তুমি ধার নিচ্ছ না ধার নেওয়া অ্যামাউন্ট, রাইট? তুমি ধার নেও তাহলে কত টাকা, তাহলে দুইটা যোগ করো 0 0 2 আর 0 0 17 আর 16 33, তাহলে 3320 ভাগ ধার নাও বা 3320 টাকা ধার নাও। আর তুমি টোটাল দাও প্রথমে 1849 পরে 1849, তাহলে যোগ করো টোটাল 3698 টাকা দিতে হয়। বুঝা গেল? তাহলে ডান দিকের গুলা কিস্তি হয়, এটা সমান করো। তাহলে তুমি ধার নিচ্ছ 3320 টাকা, কিন্তু তোমাকে শোধ করতে হচ্ছে 3698 টাকা। তোমাকে কত টাকা বেশি দিতে হলো বলো দেখি, মন দিয়ে শোনো। এটার থেকে এটা মাইনাস করো 8, তাই না? 9 থেকে 2 মাইনাস করো 7, 36 থেকে 33 মাইনাস করো 3, তার মানে 378, রাইট? এটার থেকে এটা মাইনাস করো, তার মানে তোমাকে কত টাকা দিতে হয় বলো দেখি, 378 টাকা বেশি দিতে হয়, তার মানে এটা সুদ দিতে হয়, রাইট? তাহলে বলো এনে কি বলছে, তার দেয় সুদের পরিমাণ কত? তাহলে প্রতিটা কিস্তি 1849, দেখো 1849 এর ভ্যালু কত, প্রশ্নে বলছে 5547। কত গুণ বলো দেখি, এটা দিয়ে এটা কাটো, 3 গুণ হয়, রাইট? তাহলে তুমি সুদ কত দাও, তুমি ধার নেও 3320 ইউনিট, কিন্তু তোমাকে দিতে হয় 3698 ইউনিট। কত ইউনিট বেশি দিতে হয়? 378। কেন বেশি দিতে হয়? এটা বল সুদ। তাহলে তোমাকে সুদ দিতে হয় 378 ইউনিট, তাহলে 378 এর ভ্যালু কত? এটাও 3 গুণ। 3 8 24 4 থাকবে 2, 3 7 21 আর 2 23 3 থাকবে 2, 3 3 9 আর 2 11। তার মানে তোমাকে সুদ দিতে হয় কত টাকা? তোমরা বলবে স্যার 1134 টাকা। প্রতিটা কিস্তি 1849, এইটার ভ্যালু যদি এত হয়, তাহলে তোমাকে সুদ দিতে হয় 378। 378 এর ভ্যালু কত ভাই? এটাও 3 গুণ 1134, রাইট? কি না ভাই? দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% ও 40%। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসে 2 অংশ ও 3 অংশ ভর্তি করা হলো, মানে মোট কথা প্রথমটা থেকে 2 ভাগ নিব, দ্বিতীয়টা থেকে 3 ভাগ নিব, তাহলে নতুন গ্লাসে দুধের ভাগ কত? এত ভাঙায় টাঙায় আর জানি না। প্রথমটা থেকে 2 ভাগ নিব না, দ্বিতীয়টা থেকে 3 ভাগ, মানে 2:3 অনুপাতে নেওয়া হয়। প্রথমটা নিব 2 ভাগ, পরেরটা 3 ভাগ। অনেক সময় রিয়েল ভ্যালু থাকতে পারে, প্রথমটা 20 লিটার, পরেরটা 30 লিটার নিব, তুমি রেশিও করে ছোট করে নিবে। এটা তো আর ছোট যায় না। এবার নেক্সট কি, প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট, প্রথমটা 2 ভাগ নিব, প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট, প্লাস দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট, আর নিচে দুইটা অনুপাতের যোগফল। তাহলে মন দিয়ে শুনো, এখানে কত হয়? 20 দুগুণে 40, আর এখানে কত হয়? 3 40 120। 120 আর 40 যোগ করে 160, আর নিচে কত? 5। তাহলে 5 দিয়ে 160 এর কাটো 32। তার মানে কত পার্সেন্ট ভাই? 32%, তাই না? প্রথমটা 2 ভাগ, প্রথমটা দিয়ে প্রথমটার পার্সেন্ট, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার পার্সেন্ট, নিচে অনুপাতের যোগফল, সিম্পল। আসো, কোন সম্পত্তির 3/4 অংশের মূল্য 21,000 টাকা হলে ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য কত? রাইট? আসো, তাহলে এটা সিম্পল, ঐকিক তো রেশিক দিয়েও করে দিতে পারো ভাই। বুঝছো না কি বললাম? বা ভাঙায় ভাঙায়ও করতে পারো ভাই, রাইট? 3/4 অংশের মূল্য কত? তুমি যদি ভাঙায় ভাঙায় করবো স্যার, হ্যাঁ ভাঙায় ভাঙায়, তার মানে 3 এর মূল্য হচ্ছে 21,000। টোটাল সম্পত্তির 4 ভাগ, 4 ভাগের মধ্যে এই 3 ভাগের মূল্য 21,000। কত গুণ? 3 7 21, 7,000 গুণ। টোটাল সম্পত্তির 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এটাও 7,000 গুণ 4 7 28। তাহলে এটা টোটাল সম্পত্তি 28,000, তাই না? 3 এর মূল্য 21,000 হলে 4 এর ভ্যালু 28,000, টোটাল সম্পত্তি 28,000। এবার বার করতে কি বলছে? ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য কত? মানে টোটাল সম্পত্তির 7 ভাগ, তার মধ্যে 4 ভাগের ভ্যালু কত? তাহলে মন দিয়ে শোনো, আমায় বলো দেখি, টোটাল সম্পত্তির পরিমাণ 7 ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 28,000। টোটাল সম্পত্তির 7 ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো টোটাল সম্পত্তির পরিমাণ কত ভাই? 28,000। এটাও টোটাল সম্পত্তি, এটাও টোটাল সম্পত্তি। টোটাল সম্পত্তির পরিমাণ 7 ভাগ, 7 এর ভ্যালু যদি 28,000 হয়, কত গুণ? 4 7 28 আর 3টা শূন্য, তার মানে ভাই 4,000 গুণ, তাই না? টোটাল সম্পত্তি বার করলে না, আরে 3 এর ভ্যালু 21,000 হলে 4 এর ভ্যালু 28,000, তাহলে টোটাল সম্পত্তি 28,000। এটা একটা হলো। এবার এখানে আসো, টোটাল সম্পত্তি 7 ভাগ, তার মধ্যে 4 ভাগের ভ্যালু কত? তাহলে টোটাল সম্পত্তি এখানে ভাই 7 ভাগ, আর এখানে কত বলছে? এর টোটাল সম্পত্তি বলছে 28,000, 4 এর ভ্যালু 28,000 হইলে 7 এর ভ্যালু এনে 4 এর ভ্যালু, এটা 4 4 16,000। বুঝা গেল কি বললাম? তার মানে কত টাকা বলো দেখি? 16,000 টাকা। বুঝলে? স্যার এগুলো কিন্তু একটু হিবিজিবি হলো। তাহলে আসো, দেখো আরেকটা কি, তাহলে তোমাদের যদি বেশি চাপ হয়, 2টা ফ্র্যাকশন থাকলে না, হরগুলাকে সমান করে দাও, সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তাহলে বুঝতে সুবিধা হয়। এটা 4 7 আছে, এটারে 7 দিয়ে গুণ করো 28, এটারে 4 দিয়ে গুণ করো 28।
নিচের গুলাকে সমান করো, এটা 7 গুণ মানে এটাও 7, 28 ভাগের 21 ভাগ। আর এখানে নিচে 4 গুণ মানে ভাই উপরেও 4 গুণ, তার মানে 4 4 16 আর নিচে 28। তাহলে টোটাল সম্পত্তি 28, তার মধ্যে আমরা 21 ভাগের মূল্য, টোটাল সম্পত্তি 28 ভাগ, তার মধ্যে 21 ভাগের মূল্য কত দেওয়া আছে? 21,000। টোটাল সম্পত্তি 28, তার মধ্যে 21 ভাগ নিচ্ছি, 21 ভাগের মূল্য কত? 21,000। কত গুণ? 21 21 21 আর 3 শূন্য, 1000 গুণ। এবার বার করতে হবে ওই সম্পত্তি 4/7, 4/7 রে ভাঙায় কত আসলো? 16/28। মানে টোটাল সম্পত্তি 28 ভাগ, তার মধ্যে 16 ভাগের মূল্য বার করতে হবে। কত ভাগের মূল্য? 16 ভাগ। মন দিয়ে শুনুন, টোটাল সম্পত্তি 28, তার মধ্যে 21 ভাগের মূল্য বার করব। 21 এর মূল্য কত? 21,000। এবার টোটাল সম্পত্তি 28 ভাগ, তার মধ্যে 16 ভাগের মূল্য বার করব। তাহলে 21 ভাগের মূল্য যদি 21,000 হয়, তাহলে 16 ভাগের মূল্য কত? তোমরা বলবে স্যার এটা। বুঝছো নাই? টোটাল সম্পত্তি বার করতে বলে নেই। এখানে টোটাল সম্পত্তি 28, এখানেও দেখো টোটাল সম্পত্তি 28। এই দেখো 21 ভাগের মূল্য দেওয়া আছে 21,000, তাহলে বলছে এখন 16 ভাগের মূল্য কত? 21 এর ভ্যালু 21,000 হলে 16 এর ভ্যালু ভাই 16,000। রাইট? 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27, 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 27, 9, 24 এবং 27 দ্বারা অবশিষ্ট থাকে? এটারে ভাঙায় ভাঙায় যদি করো, তাহলে প্রথমে দ্বারা বা দিয়ে মানে লসাগু, পরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লসাগু দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ, পরে আলাদা আলাদা ভাগশেষ থাকলে ডিফারেন্সটা বিয়োগ করতে হয়। এটা হচ্ছে প্রসেস, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এটার একটা দেখো অপশন টেস্ট করে দেখো, অনেক সময় অপশন টেস্ট করে দিই তাড়াতাড়ি, নাইলে তো অপশন টেস্ট না করে গেলে তো অপশন ইসে আছেই। দেখো এখানে দেখো এটার লাস্টে কি করতে হবে বলে দেখি, লাস্টে লসাগু দিয়ে এটার ভাগ, লাস্টে কি করতে হয়? আলাদা আলাদা ভাগশেষ থাকলে, আলাদা আলাদা ভাগশেষ থাকলে, আলাদা আলাদা ভাগশেষ থাকলে কি করবো ভাই? দেখো দুইটার প্রত্যেকটা ডিফারেন্স 3, ডিফারেন্সটা বিয়োগ করতে হয়। প্রসেস অনুযায়ী যদি করো, আলাদা আলাদা ভাগশেষ থাকলে দেখো 12 দিয়ে ভাগ করলে 9, 27 দিয়ে ভাগ করলে 24, 30 দিয়ে ভাগ করলে 27, প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স 3 হয়, 3 মাইনাস করতে হয়। এটা প্রসেস অনুযায়ী করলে। আর শর্টকাটে যদি করো উল্টা, প্রসেস অনুযায়ী করলে 3 মাইনাস করতে হবে, আর অপশন টেস্ট করলে এখানে 3 যোগ করো। তার মানে এটা কত হয়? 9,000, এটা মুছে দিই, হ্যাঁ। প্রসেস অনুযায়ী করলে 3 মাইনাস, এখানে উল্টা 9,720, এটা 9,721, এখানে 9,719, এখানে কত হবে? 9,708। এবার বলো দেখি সংখ্যাটা কি হবে? 12, 27, 30 দ্বারা বিভাজ্য না, 27 এর মধ্যে 9 থাকে, তার মানে অ্যান্সার এমন একটা হবে যেটা 9 দ্বারা বিভাজ্য। রাইট? অ্যান্সার এমন একটা হবে যেটা 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যতার রুল কি? অঙ্কগুলার যোগফল 9 দ্বারা বিভাজ্য। কিন্তু অঙ্কগুলা যোগ করো তো 9 আর সাথে 16 আর 2 18, হ্যাঁ এটা 9 দ্বারা বিভাজ্য। কিন্তু অঙ্কগুলা যোগ করো 9 7 16 2 18 1 19, এটা 9 দ্বারা বিভাজ্য না। এখানে 9 7 16 1 17 আর 9 17 আর 9 কত হয় ভাই? 26, এটাও 9 দ্বারা বিভাজ্য না। এখানে 9 7 16 আর 1 17 আর 8 25, এটাও 9 দ্বারা বিভাজ্য না। তার মানে 9 দ্বারা বিভাজ্য একটাই অপশন আছে, তার মানে এটাই অ্যান্সার। বুঝা গেল? অ্যান্সার এমন একটা হবে 9 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারা বিভাজ্য, এখানে তো ভাই একটাই অপশন আছে, অপশন এ, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট 1260 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? এরকম গুণ বা ভাগ বলে না, মন দিয়ে শুনো। এরকম গুণ বা ভাগ বললে কি করবে বলে দেখি, এটারে উৎপাদকের আকারে ভাঙাবে। 2 বার দেও 630, আরো 2 বার দেও 315, এবার 3 বার দেও 105, আরো 3 বার দেও, 3 দিয়ে 105 এর ভাগ করো 35, 5 বার দেও 5 7 35। তাহলে মন দিয়ে শোনো, এটার স্কোয়ার আকারে লেখো, 2টা 2, তার মানে 2 স্কোয়ার। এখানে 3টা 2টা 3, তার মানে 3 স্কোয়ার। এখানে 5 একা 7 একা। এগুলার উপরে যেহেতু স্কোয়ার নেই, তার মানে এটা দিয়ে ভাগ করতে হবে। এগুলোর উপর তো স্কোয়ার আছে, 5 এর উপর স্কোয়ার নেই, 7 এর উপর স্কোয়ার নেই, তাহলে 5 আর সুদ গুণ করো, তার মানে 5 7 35। তাহলে এটার পূর্ণবর্গ বানাইতে গেলে হয় 35 দিয়ে গুণ করতে হবে, না হয় 35 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি বলছে? গুণ বা ভাগ যাই বলো, ক্যান্সার হবে 35। এগুলোর উপর তো স্কোয়ার আছে, পূর্ণবর্গ বানাইতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে, মানে এক কথায় 5 7 35 দিয়ে গুণ করতে হবে, বা ভাগ বলে 35 দিয়ে ভাগ করতে হবে। আসো সরল ভাই, হ্যাঁ। এরকম গুণ যদি থাকে, তাহলে দেখো প্রত্যেকটা ডিফারেন্স 2। তাহলে এটার একটা না শর্টকাটে করা যায়, এটার ভাঙাইলে সব ক্যান্সেল হয়, শুধু থাকে সবচেয়ে ছোট আর লাস্টের সবচেয়ে বড়। সবচেয়ে বড় কত? 1/41। রাইট?
তাহলে সবচেয়ে ছোট 1/1 ফার্স্টেরটা আর লাস্টেরটা থেকে মাঝখানের সব ক্যান্সেল হয়ে যায়। আর দেখো এখানে প্রত্যেকটা ডিফারেন্স 2 করে না, সামনে একটা 1/2 বসে দিই। তার ডিফারেন্স যদি 3 করে হয় তাহলে সামনে 1/3। তাহলে ফার্স্ট মাইনাস লাস্ট আর সামনে 1/2, রাইট? তাই না? ডিফারেন্স 2 করে না, তাহলে সামনে 1/2। তাহলে 1/2 1/2 1 না লিখলে হয়। তাহলে এখানে লসাগু করো ভাই, 41 হবে লসাগু, আর উপরে কত হবে কোনাকুনি গুণ। 41 কে 41 মাইনাস 1, তার মানে 40। এখানে লসাগু করো, 41 হবে লসাগু, উপরে 41 কে 41 মাইনাস 1। তাহলে 2 দিয়ে 40 কে কাটো 20। তার মানে সমান সমান 20/41। তাহলে এটার মান কত হবে? তাহলে তোমরা বলবে স্যার এটার মান 20/41। হ্যাঁ? এনে হাফ হাফে এটা লসাগু করে 41 কে 41 মাইনাস 1, 40/41 কাটাকাটি করো 20/41। কানেক্টেড ভাই? ১৬৫০ জনের মধ্যে ছাত্র-ছাত্রীর সংখ্যার অনুপাত 6:5। যদি ১২২ জন নতুন ছাত্র ভর্তি এবং কিছু ছাত্রী ভর্তি হয়, তবে নতুন অনুপাত 4:3। হুম। হ্যাঁ। আচ্ছা, স্টেপ অনুযায়ী করো তো। ছাত্র কত ভাগ ছিল আগে? ৬ ভাগ। আর কত? ছাত্রী কত ভাগ? ৫ ভাগ। মন দিয়ে শোনো, ভাষাটা পড়ো। তাহলে টোটাল ছাত্র-ছাত্রী কত ভাগ? ১১ ভাগ। টোটাল ছাত্র-ছাত্রী ১১ ভাগ। ১১ র ভ্যালু প্রশ্নে কত বলছে? ১৬৫০। ভাষা অনুযায়ী পড়ো। কত গুণ? ১১ দিয়ে এটারে কাটো ১৫, আর একটা শূন্য ১৫০ গুণ। তাহলে ১১ র ভ্যালু যদি ১৬৫০ হয়, তাহলে ৬ এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও ১৫০ গুণ। তাহলে ৬ দিয়ে ১৫০ কে গুণ করো, কত হয়? ৯০০। এখানে ৫ দিয়ে ১৫০ কে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার ৫ দিয়ে গুণ করো, ৫ 15 ৭৫, তার মানে ৭৫০। হ্যাঁ? টোটাল ছাত্র-ছাত্রী ১১ ভাগ, ১১ র ভ্যালু ১৬৫০ হলে তাহলে কি? ছাত্রের সংখ্যা ১৬ ভাগ, ৬ ভাগ, ৬ এর ভ্যালু ৯০০, ছাত্রীর সংখ্যা ৫ ভাগ, ৫ এর ভ্যালু ৭৫০। রাইট? রাইট। এবার মন দিয়ে শোনো। তাহলে আগে ছাত্র ছিল ৯০০ জন, এখন ছাত্র আরো ১২৪ জন ভর্তি হয়। তার মানে এখন ছাত্র কত? এখন ছাত্র হচ্ছে ১০২৪। ছাত্রীও আরো কিছু ভর্তি হয়, কিন্তু ছাত্রী কত সেটা আমরা জানি না। তাহলে ছাত্রী কত হবে সেটা আমরা জানি। রাইট? তাহলে ছাত্র ৯০০ ছিল, ১২৪ ভর্তি হয় ১০২৪। ছাত্রী কত ভর্তি হয় জানি না। তাহলে এখন ছাত্রী কত জিজ্ঞাসা করলে আমি তো ভাই জানি না। কিন্তু একটা মজার জিনিস, এখন ছাত্র-ছাত্রীর অনুপাত কত? 4:3। তাহলে মন দিয়ে শুনে, এখন ছাত্রের অনুপাত কত? ৪ ভাগ। আর ছাত্রী কত ভাগ? ৩ ভাগ। ছাত্রও বাড়লো, ছাত্রীও বাড়লো, নতুন অনুপাত 4:3। এখন ছাত্র আছে ৪ ভাগ, ছাত্রী আছে ৩ ভাগ। তাহলে মজার জিনিস হলো, এখন ছাত্র কত ভাগ? ৪ ভাগ। আর রিয়েল ভ্যালু দিয়ে বলল ছাত্র কত? বলো ১০২৪। ছাত্রী জানি না, ঠিক আছে, ছাত্র তো জানো। তাহলে আমি যদি বলি এখন ছাত্র কত, ইউনিট দিয়ে বললে ৪ ভাগ, আর রিয়েল ভ্যালু দিয়ে কত? ৯০০ ছিল, ১২৪ বাড়লো ১০২৪। এখন ছাত্র ৪ ভাগ, ৪ এর ভ্যালু কত? ১০২৪। এটাও এখন ছাত্রের সংখ্যা, এটাও এখন ছাত্রের সংখ্যা। একটা ইউনিট দিয়ে, একটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে ৪ দিয়ে করো, ৪ পঁচিশে ১০০, থাকবে ২ ৪, ২৫৬ গুণ। ৪ এর ভ্যালু ১০২৬, ২৫৬ গুণ। তাহলে এখন ছাত্রী হচ্ছে ৩ ভাগ। ৩ এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও ২৫৬ গুণ। তাহলে গুণ করো, ৩ ৬ ১৮, কত হয়? ৭৬৮। তাই না? তাহলে এখন ছাত্র ৪ ভাগ, ৪ এর ভ্যালু যদি ১০২৬ হয়, তাহলে এখন ছাত্রী ৩ ভাগ, ৩ এর ভ্যালু কত? ৭৬৮। তাহলে আমি বুঝে গেলাম ভাই। আগে ৭৫০ ছিল, এখন ছাত্রী ৭৬৮ হয়েছে, বার করে নিলাম ছাত্রের হেল্প নিয়ে। তাহলে বলে দেখি ছাত্রী কতজন ভর্তি হলো? আগে ৭৫০ ছিল, এখন ৭৬৮ হলো। কতজন ভর্তি হলো? এটার থেকে এটা মাইনাস করে দাও, তাহলে তোমরা বলবে স্যার ১৮ জন ভর্তি হলো। বুঝা গেল ভাই? এখন ছাত্র ৪ ভাগ, ৪ এর ভ্যালু ১০২৬ হলো, এখন ছাত্রী ৩ ভাগ, ৩ এর ভ্যালু ৭৬৮, তাহলে এটার থেকে এটা মাইনাস করে ১৮ জন ভর্তি হবে ভাই। আসো। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 10% ও 25% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে মন দিয়ে শুনো। এনে দেখো, প্রথম সংখ্যা, দুইটা সংখ্যা মানে প্রথম সংখ্যা আর একটা তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা দেখো, দুইটা সংখ্যার মধ্যে মানে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 10% বেশি। মানে তৃতীয় সংখ্যা যদি ১০০ হয়, পার্সেন্টের ক্ষেত্রে ১০০ই ধরি, তাহলে প্রথম সংখ্যা তার থেকে ১০ বেশি, মানে ১১০। ছোট করো, ১১:১০। দেখো এতদূর কি বুঝলে তোমরা? প্রথম সংখ্যা, দুইটা সংখ্যা মানে দুইটা মানে প্রথম আর দ্বিতীয়। প্রথমটা 10% বেশি, আর দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়টার থেকে 25% বেশি। তাহলে তৃতীয়টা ১০০ হলে প্রথমটা 10% বেশি, ১১০। ছোট করলাম। এখানে আরেকটা কি বলছে? দুইটা সংখ্যা না, দুইটা সংখ্যা মানে প্রথমটা হচ্ছে 10% বেশি, আর দ্বিতীয়টা তৃতীয় সংখ্যার থেকে 25% বেশি। মানে তৃতীয়টা যদি ১০০ ভাগ হয়, তাহলে দ্বিতীয়টা হবে তার থেকে 25 ভাগ বেশি। তার মানে ১২৫। বুঝছো? তৃতীয়টা ১০০ হলে প্রথমটা ১০ ভাগ বেশি, ১১০।
আর দ্বিতীয়টা কত? তৃতীয়টা যদি 100 হয় তাহলে দ্বিতীয়টা তার থেকে 25 ভাগ বেশি, মানে 125। তাহলে ছোট করো ভাই, 5 25 125 ভাই 4 25। বোঝা গেল? তাহলে দুইটা রিলেশন, এটার মানে বুঝছো তো? দুইটার সংখ্যা তৃতীয়টার থেকে 10% ও 25% বেশি, মানে প্রথমটা তৃতীয়টার থেকে 10% বেশি, আর দ্বিতীয়টা তৃতীয়টার থেকে 25% বেশি। তো রেশিওতে ভাঙা। এবার দেখো দুইটার সম্পর্ক, দুই জায়গাতে তৃতীয় সংখ্যা আছে না, তাহলে তৃতীয় সংখ্যাকে টার্গেট করো, এটাকে সমান বানাও। তৃতীয় সংখ্যা এখানে 10 আছে, এখানে 4 আছে, এটারে সেম বানাই দাও তো ভাই। এটারে যদি 2 দিয়ে গুণ করে তাহলে 10 দুগুণে 20। এটারে যদি 5 দিয়ে গুণ করো এটাও 20। দুই জায়গাতেই যেটা আছে না এটারে সেম বানাও। দুই জায়গাতেই তৃতীয় সংখ্যা আছে বা এটাকে টার্গেট করলাম, সেম বানাই দাও। এটা 2 গুণ মানে এটাও 2 গুণ, তাহলে 11 দুগুণে 22। এটা 5 গুণ মানে ভাই এটাও 5 গুণ, 5 5 25। তাহলে প্রথম সংখ্যা কত ভাগ? 22 ভাগ। দ্বিতীয় সংখ্যা কত ভাগ? 25 ভাগ। রেশিও করো ভাই 22:25। বুঝা গেল? তাহলে প্রথম সংখ্যা তৃতীয়টার থেকে 10% বেশি, এটারে ভাঙাও। আবার দ্বিতীয় সংখ্যা তৃতীয়টার থেকে 25% বেশি, এটারও ভাঙাও। দুই জায়গায় বস তৃতীয় সংখ্যা আছে, তৃতীয়টাকে টার্গেট করে নাও, সমান করে দেবো ভাই, গল্প শেষ। একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 4 ভাগের 1 ভাগ 15 মাসের জন্য বিনিয়োগ করে বি লাভের 2/3 অংশ লাভ করে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? এই ধরনের লাভ ইসের অঙ্কে না, দেখো কখনো সময় মিসিং, কখনো মূলধন মিসিং থেকে, তখন আগে না টার্গেট করবে লভ্যাংশকে। লভ্যাংশ কত পায়? তোমরা বলবে স্যার বি পায় 3 ভাগের 2 ভাগ। ঠিক আছে, মানলাম। বি যদি 2 ভাগ পায়, আমি যদি বলি তাহলে বাকিটা কে পাবে? 3 এর থেকে 2 মাইনাস করো, তাহলে এ পাবে বাকি 1 ভাগ, তাই না? তাহলে বি যদি 2 ভাগ পায়, বাকি 1 ভাগ পাবে এ। চলো এবার মন দিয়ে শুনো। এনে আচ্ছা সময়টা বার করতে বলছি। দেখো মূলধন দেওয়া আছে, এ কতটুকু মূলধন দেয়? এ দেয় মোট মূলধনের 4 ভাগের 1 ভাগ। টোটাল মূলধন যদি 4 ভাগ হয়, 4 ভাগের মধ্যে 1 ভাগ দিবে এ, আর বাকিটা দিবে বি। তাহলে 4 এর থেকে 1 মাইনাস করো, তাহলে বাকি 3 ভাগ দিবে বি। বুঝো নাই? টোটাল 4 ভাগের মধ্যে 1 ভাগ দেয় এ, বাকি 3 ভাগ বি। তাহলে লভ্যাংশ আছে, মূলধন আছে, এখান থেকে কি সময় বার করা যাবে? তোমরা বলবে স্যার হ্যাঁ স্যার, অবশ্যই সময় বার করা যাবে। কিভাবে বার করা যাবে? লভ্যাংশ না, রেশিওর ক্ষেত্রে মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ পাওয়া যায়। রাইট? রাইট। তাহলে সময় বার করতে গেলে লভ্যাংশ বাই মূলধন। তাহলে লভ্যাংশকে মূলধন দিয়ে ভাগ করতে হবে। ভাগটা শর্টকাটে করা যায়, কোনাকুনি গুণ, 3 ওকে 3 ইস্টু এদিকে 2 ওকে 2। মানে এর সময় কত ভাগ? 3 ভাগ, আর বি এর সময় কত ভাগ? 2 ভাগ। তাহলে এর সময় কত ভাগ? 3 ভাগ, আর প্রশ্নে দেখো দেওয়া আছে ওই যে এর সময় কত মাস? 15 মাস। এর সময় 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 15 মাস হয়, কত গুণ? 5 গুণ, 3 5 15। তাহলে বি এর সময় হচ্ছে 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ, তাহলে 5 দুগুণে 10 মাস। তাহলে লভ্যাংশকে মূলধন বা দিয়ে ভাগ করো, সময় এর সময় 3 ভাগ, 3 এর ভ্যালু 15 হলে বি এর সময় 2 ভাগ, 2 এর ভ্যালু কত? এটাও 5 গুণ, তার মানে 5 দুগুণে 10 মাস। তাহলে বি এর টাকাটা কত মাসের জন্য নিয়োজিত ছিল? তোমরা বলবে স্যার 10 মাসের জন্য। রাইট? ফার্স্টে লভ্যাংশকে টার্গেট করো। একটি শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গড় ওজন 42 কেজি, আর তাদের মধ্যে 36 জনের গড় ওজন এত, ছাত্রীদের গড় ওজন কত? এটা না, এই গড় টর কত না, ছোট করে গেলে ছোট করে না। মানে টোটাল 60 জন ছিল, 60 জনের মধ্যে মন দিয়ে শোনো 36 জন হচ্ছে ছাত্র, তাহলে বাকিরা কত? ছাত্রী। 60 এর থেকে আর 36 মাইনাস করো, তাহলে বাকি 24 জন ছাত্রী। ছোট করা যায় না? ছোট করা, দেখো সবগুলোর 12 দিয়ে ছোট করা যায়। 5 12 60, 3 12 34, 12 দুগুণে 24। তার মানে টোটাল ছাত্র ছাত্রী 5 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ ছাত্র আর 2 ভাগ ছাত্রী। ওকে, টোটাল ছাত্র ছাত্রী 5 জন, তার মধ্যে 3 জন ছাত্র 2 জন ছাত্রী, ছোট করে নিলাম ভাই। তাহলে টোটাল ছাত্র ছাত্রী 5 জন, এর গড় ওজন কত? 42। গড় মানে একজনের ওজনে যদি 42 হয়, তাহলে 5 জনের ওজন 5 42 এ 210। এটা টোটাল। টোটাল ছাত্র ছাত্রী 5 জন, গড় মানে একজনের ওজনে 42 হলে 5 জনের ওজন 210। আর ছাত্রকে ছোট করে কত হলো? 3 জন, এটা আর ধরবো না, 3 ধরে করো। গড় ওজন কত? 50। গড় মানে একজনের ওজন যদি 50 হয়, 3 জনের ওজন 3 50 এ 150। তাহলে টোটাল ওজন কত? 210। তার মধ্যে ছাত্র যে ওজন হচ্ছে 150, তাহলে ছাত্রীর যে ওজন কত? মনে মনে ভাগ বিয়োগ করো। 210 থেকে 150 মাইনাস করে, তাহলে ছাত্রীদের ওজন হবে কত? 60 কেজি। তাহলে ছাত্রী আছে 2 জন, 2 জনের ওজন কত? 60 কেজি। কেন? দুইটা মিলা 210। টোটাল ওজন 210, 210 এর থেকে ছাত্রদের ওজন বাদ দাও, তাহলে ছাত্রীদের ওজন 60 কেজি। তাহলে ছাত্রী কয়জন আছে? 2 জন, তাদের ওজন কত? 60 কেজি। তাহলে 2 জনের ওজন যদি 60 কেজি হয়, তাহলে গড় ওজন কত?
তাহলে গড় ওজন বার করতে গেলে কি করতে হবে? 2 জন না 2 দিয়ে ভাগ করে দাও। টোটাল ওজনকে 2 জন ছাত্রী না 2 দিয়ে ভাগ করো, তাহলে ছাত্রীদের গড় ওজন কত ভাই? 30। রাইট? 2 জনের ওজন যদি 60 হয় তাহলে গড় মানে কি? 2 জন ছাত্রী না 2 দিয়ে ভাগ করো 30। এ একা একটি কাজ 25 দিনে, বি ওই কাজটি 30 দিনে করতে পারে। এ ও বি একদিন অন্তর অন্তর 5 দিন কাজ করে এবং তারপরে এই কাজ ছেড়ে দেয়। বি কত দিনে বাকি কাজ শেষ করবে? আসো তো ভাই। এ কাজটা করে 25 দিন, বি কাজটা করে 30 দিন। টোটাল কাজটা কত? এদের লসাগু 25 আর 30 এর লসাগু ভাই 150 হয়। হ্যাঁ, করে দেখতে পারো। 25 আর 30 এর লসাগু দেখো। 5 বার দেখো ভাই, 5 5 25, 5 6 30। গুণ করো 5 5 25 আর 6 গুণ করো 6 25 কত? 150। তাহলে 25 দিনে যদি 150টা চেয়ার বানায় বা 150 ইউনিট কাজ করে, তাহলে একদিনে বানায় 6টা চেয়ার বা 6 ইউনিট। আর বি 30 দিনে বানায় 150টা চেয়ার। টোটাল কাজ বললাম 150টা চেয়ার বানাইতে হবে। 30 দিনে 150টা হলে ভাই একদিনে কয়টা? 5টা। এবার এ আর বি, প্রথমে এ বলছে এ আর বি একদিন অন্তর অন্তর 5 দিন কাজ করে। এ একদিন, বি একদিন, পরের দিন এ, পরের দিন বি, পরের দিনে, টোটাল 5 দিন হয়ে গেল। তাহলে প্রথম দিন এ কয়টা বানাবে? 6টা। পরের দিন বি কয়টা বানাবে? 5টা। পরের দিন এ কয়টা বানাবে? 6টা। পরের দিন বি কয়টা বানাবে? 5টা। পরের দিন এ কয়টা বানাবে? 6টা। এইভাবে 5 দিন হয়। প্রথম দিন এ, দ্বিতীয় দিন বি, তৃতীয় দিন আবার এ, চতুর্থ দিন আবার বি, পঞ্চম দিন আবার। এইভাবে 5 দিন কাজ করে। টোটাল কয়টা হয়? 6 5 11, 11 করে 22 আর 6 28। টোটাল তাহলে 5 দিনে 28টা হয়। তাহলে 150 এর মধ্যে যদি 28টা হয় তাহলে মাইনাস করো, তাহলে বাকি থাকে কত? 122টা। এই বাকি কাজটা কে করবে? এ তো চলে যায়, তাহলে বি বাকি কাজটা করবে। তাহলে বি 5টা বানায় একদিনে। তাহলে 122টা বানাইতে কয়দিন লাগবে? 122কে 5 দিয়ে ভাগ করো। তাহলে 5 24 120, তাহলে থাকবে 2। তার মানে 24 পূর্ণ 2/5। তার মানে 24 পূর্ণ 2/5 দিনে কাজটা করবে। তাহলে বি কাজটা করবে, সরি, 24 পূর্ণ 2/5 দিনে। রাইট? আসো লাস্ট অঙ্ক আজকে। এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। 4 কিমি বেগে গেলে, একটা বেগ দেওয়া আছে, এত বেগে গেলে 5 মিনিট দেরি হয়, এত বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তখন দূরত্ব পার করার একটা সিম্পল সূত্র আছে, তাই না? কি সূত্র বলে দেখি? উপরে বেগের গুণফল, দূরত্ব বার করার সূত্র, উপরে বেগের গুণফল, নিচে বেগের ডিফারেন্স, মানে একটা থেকে একটা মাইনাস করো। উপরে বেগের গুণফল, নিচে বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স। সময়ের ডিফারেন্স কত? একটা দেরি হয় আর একটা আগে, দুইটা আলাদা হইলে সময়ের ডিফারেন্স কি করতে হয়? যোগ করতে হয়। 5 যোগ 10। উপরে বেগের গুণফল, নিচে বেগের ডিফারেন্স। আর সময় ডিফারেন্স বিয়োগ হবে না, কিন্তু দুইটা আলাদা। দেখো, একটা দেরি হয়, লেট হয়, আরেকটা আগে পড়ছে। দুইটা যেহেতু আলাদা, দুইটা যোগ হবে। এটা মিনিটে আছে, এটারে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ। তাহলে উপরে 4 5 20, নিচে 5-এর থেকে 4 গেলে 1, এখানে উপরে 15 আর নিচে 60। 1 না লিখলে হয়, 20 দিয়ে 60 ভাগ করো 3, 3 দিয়ে 15-কে ভাগ করো 5। তার মানে দূরত্ব কত কিমি? তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে কত কিমি? 5 কিমি। এটা আরো ভাবে করা যায়, বেগের উল্টায় সময় ভাবে করা যায়, বা সিম্পল অ্যাপ্রোচে দিতে পারো। বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময় ডিফারেন্স। এটার মিনিট আছে, ঘন্টায় বানানোর জন্য 60 দিয়ে ভাগ। রাইট ভাই? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটা জিনিস, তোমরা আমাদের যদি কেউ পেইড কোর্সে যুক্ত হতে চাও, তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্ট আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লেখো, তাহলে আমাদের কোর্সে কিভাবে কি এডমিশন নেবে ডিটেলস প্রসেস পেয়ে যাবে। ওকে, বাই।